আজ সারা রাত তোমার সাথে প্রেমের খেলা খেলবো। আমার কাছে এসো। আমার কাছে এসে আমার শরীরের আগুন নিভিয়ে দাও। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে, ভাবতেই পারিনি। কেন বিশ্বাস হচ্ছে না গো? হেই নাও, এবার তো বিশ্বাস হচ্ছে। আমি তো শুনেছিলাম তুমি বিবাহিত। তোমার স্বামী যদি জানতে পারে তখন ঝামেলা করবে না তো? এই বন্ধ ঘরের ভেতরে তোমার আর আমার সাথে কি হবে সেটা কেউই জানতে পারবে না লক্ষ্মীটি। কিন্তু তুমি আমার বেডরুমে কিভাবে এলে? আমার ফ্ল্যাটের বাইরে তো বডিগার্ড আছে, তারা তোমাকে ঢুকতে দিয়েছিল? এইসব কথা বলে কেন এই রোমান্টিক সময়টা নষ্ট করছো জান? আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরো। আজকের রাতটাকে আদর সোহাগ দিয়ে রঙিন করে দাও। তোমাকে কাছে পেয়ে আমি তো খুশিতে পাগল হয়ে যাচ্ছি। কিভাবে শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। অফিসের কত সুন্দরী মেয়েদের তোমার এই ফ্ল্যাটে এনে সারা রাত ফুর্তি করেছো, আর এখন বলছো কিভাবে শুরু করতে হবে সেটাই জানো না? না, মানে আজকে কেমন যেন লাগছে। মনে হচ্ছে তুমি সবার চেয়ে আলাদা, তাই আজকে অন্যরকম লাগছে। ঠিকই বলেছো জান, আমি সবার চেয়ে আলাদা। আজ রাতে আমি তোমাকে এত সুখ দেব যা তুমি স্বপ্নেও কল্পনা করনি। তুমি যে এখানে এসেছ সেটা এখনো আমার বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে তুমি আসলে তুমি না, তুমি অন্য কেউ। কেন আমার অপেক্ষা বাড়াচ্ছ জান? চলে এসো বিছানায়। আজ সারা রাত ফুর্তি করব। কাছে এসো আমার আদরের রতন স্যার। তোমরা ফ্ল্যাটের বাইরে কি করছিলে? তোমাদের কি শুধুমাত্র ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে থাকার জন্য বলা হয়েছিল, নাকি ভেতরে কি হচ্ছে সেটাও খোঁজ খবর রাখতে বলা হয়েছিল? রতন স্যার বলেছিলেন তাকে বিরক্ত না করতে। তাছাড়া আমরা বাইরে থেকে কোনো শব্দ পাইনি। তোমাদের রতন স্যার মারা গেছেন, সেটা কি তোমরা বুঝতে পারছো? কে তোমাদের বডিগার্ডের চাকরি দিয়েছিল? অপদার্থ! আজ সারা রাত তোমাকে সীমাহীন ভালোবাসা দেব। তোমার যতক্ষণ ইচ্ছে আমার শরীরটা নিয়ে খেলাধুলা করতে পারো জান, আমি একটুও বাধা দেব না। সত্যি বলছো তো? আমার তো সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এই নাও লক্ষ্মীটি, আমার এই রসালো শরীরটা আজকে তোমাকে দিলাম। তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। মনে হচ্ছে খুশিতে মরেই যাব। তুমি মরে গেলে আমার ক্ষুধার্ত শরীরটাকে কে শান্ত করবে গো? আমার এই শরীরটা যে তোমার স্পর্শ পেতে চায়। আমাকে পেয়ে কি তুমি খুশি হওনি লক্ষ্মীটি? অবশ্যই, অবশ্যই অনেক খুশি, যদিও মনটা একটু খারাপ। কেন গো, এমন মন খারাপ কেন? আমি কি সুন্দরী না? আমার এই রসালো শরীরটা কি তোমার পছন্দ হয়নি? কি যে বলো, পছন্দ হবে না কেন? আসলে আমার বন্ধু রতন গতকাল রাতে হঠাৎ করে মারা গেছে, তাই মনটা একটু খারাপ। বন্ধুর কথা ভেবে কেন আজকের রাতটা নষ্ট করছো? আমার কাছে এসে আমার রসালো ভালোবাসা গ্রহণ করো লক্ষ্মীটি। চলে এসো বিছানায়। আজ দুজনে প্রেমের খেলা খেলবো। চলে এসো আমার লক্ষ্মীটি মানিক স্যার। তোমরা কি পাহারা দাও নাকি নাক টেনে ঘুমাও? তোমরা এতগুলো লোক থাকতে কিভাবে কেউ বাড়ির ভেতরে ঢুকতে পারে? স্যার সত্যি বলছি, কেউই বাড়ির ভেতরে ঢোকেনি। আমরা সারা রাত জেগে পাহারা দিয়েছিলাম। সারা রাত জেগে যাকে পাহারা দিয়েছো সে আর বেঁচে নেই। তোমাদের মানিক স্যার আর বেঁচে নেই। কথাটা কানে গেছে তোমাদের? স্যার আমরা ভেতর থেকে কোনো চিৎকার বা কোনো অস্বাভাবিক শব্দ শুনতে পাইনি, তাই ভেবেছিলাম ভেতরে সবকিছু ঠিক আছে। ভেতরে কিছুই ঠিক ছিল না, আর তাই তো রাতে কোনো এক অজানা ব্যক্তি তোমাদের মানিক স্যারকে উপরে পাঠিয়ে দিয়েছেন। স্যার এটা কিভাবে সম্ভব হতে পারে? আমরা বাড়ির চারপাশে পাহারা দিয়েছিলাম। কারো পক্ষে বাড়ির ভেতরে আসা বা বাড়ি থেকে বাইরে বের হওয়া সম্ভব না।
কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। পরপর 2 রাতে 2জন বড় ব্যবসায়ী মারা গেলেন, তাও আবার 2জনে বন্ধু। দূরে কেন দাঁড়িয়ে আছো গো? আমার কাছে এসো লক্ষ্মীটি। আজ যে তোমার আর আমার বাসর রাত, সারা রাত আমরা দুজনে প্রেমের খেলা খেলবো। আমার যে কি আনন্দ হইতাছে, আমি তো ভাবতেই পারি নাই আমার মতো কালা বেটার কাছে তুমি আইবা। কেন আসবো না গো? তোমার গায়ের রং কালো হয়েছে তো কি হয়েছে? তোমার ভেতরের জিনিসে অনেক দম আছে গো। আমি কালা হইতে পারি, কিন্তু আমার জিনিসটা একেবারে এক নাম্বার। জানি গো লক্ষ্মীটি, তোমার ওই খাঁটি জিনিসের লোভেই তো এসেছি তোমার কাছে। আমার এই রসালো শরীরটা তোমার ওই জিনিসটার আদর পেতে চাইছে গো। আজকা আমার খুশির দিন। আমার মনটা যদিও ভালা না, তাও তোমারে দেখা প্রাণটা জুড়াইয়া গেছে। তোমার মনটা ভালো না কেন গো? এবার তো আমার কাছে এসো। রসে ভরা আমার এই শরীরটা যে তোমার স্পর্শ চাইছে। কেন তুমি দূরে দূরে আছো? আমাকে দেখে কি তোমার মনটা ভালো হয়নি? আসলে আমার 2টা বন্ধু মইরা গেছে, এর লেগা মনটা বালা না। বন্ধুদের জন্য আজকের এই রোমান্টিক রাতটা নষ্ট করো না গো। চলে এসো বিছানায়। তোমার স্পর্শ পাবার জন্য আমার এই রসালো শরীরটা অপেক্ষা করছে। কাছে এসো আমার আদরের কালু স্যার। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। পরপর 3 রাতে শহরে 3জন বড় ব্যবসায়ী মারা গেল। তোমরা এতগুলো বডিগার্ড কেউই কি কিছুই দেখোনি? স্যার, আমাদের বিশ্বাস করুন, আমরা সারা রাত জেগে পাহারা দিয়েছি। রতন সাহেব আর মানিক সাহেবের মৃত্যুর কথা শুনে আমরা সবাই অনেক সতর্ক ছিলাম। এত সতর্ক থেকে কি লাভ হলো? কি লাভ হলো এত সতর্ক থেকে? কালু সাহেবকে তো বাঁচাতে পারলে না তোমরা। তোমরা কি আসলেই কাউকে বাড়ির ভেতরে ঢুকতে বা বাইরে যেতে দেখোনি? স্যার, আমরা একজনের বদলে 2জন করে পাহারা দিয়েছি। কেউই বাড়ির ভেতরে আসেনি, বাড়ি থেকে বাইরেও বের হয়নি। এমনকি বাড়ির ভেতরে কালু স্যার ছাড়া আর কেউই ছিল না। বাড়ির ভেতরে কেউই যদি না থাকে তাহলে তোমাদের কালু স্যারকে মারলো কে? ভূতে মেরেছে? আপনি এখানে? মতিন সাহেবের বেডরুমে আপনি কি করছেন? অবাক হয়ে গেলে বুঝি? ভেবেছিলে তোমাকে কেউই ধরতে পারবে না, তাই না? আপনি যে এখানে আছেন সেটা আমি আগে থেকেই জানি। সবকিছু জেনেও আমি এখানেই এসেছি, কারণ আমার গল্পটা আমি আপনাকে বলতে চাই। কিসের গল্প? আর গল্প বলার আগে আমার প্রশ্নের উত্তর দাও। এই বাড়ির ভেতরে একটা মশাও ঢোকার মতো সুযোগ রাখিনি, তাহলে তুমি কিভাবে বাড়ির ভেতরে ঢুকলে? আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু তার আগে আমার গল্পটা আপনাকে শুনতে হবে। ঠিক আছে, বলো। তোমার গল্পটা আমিও শুনতে চাই। প্রায় 20 বছর আগের কথা। আমার বড় বোন মাহিয়া আমাকে নিয়ে এই শহরে এসেছিল। আমার বাবা মা মারা যাওয়ার পরে পেটের দায়ে শহরে এসেছিলাম। আমার বোন অনার্স শেষ করেছিল, তাই চাকরি পেতে খুব একটা সমস্যা হয়নি। আমার বোন যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানির নাম ছিল শীতলক্ষা প্রাইভেট কোম্পানি লিমিটেড। শীতলক্ষা প্রাইভেট লিমিটেড? মানে রতন, মানিক, কালু আর মতিন এই 4 বন্ধুর কোম্পানিতে চাকরি করতো আপনার বড় বোন? হ্যাঁ, এই 4 শয়তানের কোম্পানিতেই আমার বড় বোন মাহিমা চাকরি করত। একদিন আমার মাহিমা আপু মাথা ঘুরে পড়ে যায়। তারপর মাহিমা আপুকে হসপিটালে নিলে ডাক্তার জানায় মাহিমা আপুর পেটে 3 মাসের বাচ্চা। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তারপর মাহিমা আপুকে জিজ্ঞেস করলে আপু আমাকে সবকিছু বলে। আপু বলে যে তার কোম্পানির 4 জন বস জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে। চাকরি হারানোর ভয়ে আপু এতদিন কিছুই বলেনি। তারপর কি হলো? আপনার মাহিমা আপু এখন কোথায়? সেই দিন রাতে ওরা মাহিমা আপুকে মেরে ফেলে। আমার মাহিমা আপু ওদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু ওরা আমার আপুকে বাঁচতে দেয়নি। আপনার আপুর জন্য আমি দুঃখিত, কিন্তু আপনি এভাবে আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। আইন? আসলে যদি আইন থাকতো তাহলে আমার মাহিমা আপু বেঁচে থাকতো, কারণ সেই দিন রাতে আমরা পুলিশের কাছে গিয়েছিলাম সাহায্য চাইতে, কিন্তু পুলিশ আমাদের কোনো সাহায্য করেনি। আপনার বোনের সাথে যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। আমি আপনাকে কথা দিচ্ছি আমি সবার শাস্তির ব্যবস্থা করব, কিন্তু আপনাকে আইনের কাছে ধরা দিতে হবে। ইতিমধ্যে আপনি 3 জনকে মেরেছেন।
3 জন না মিস্টার জিসান সাহেব, 4 জন হবে। 4 জনকে মেরেছি। আমি জানি আপনি মতিন সাহেবের আপনার বাসায় লুকিয়ে রেখেছিলেন আর নিজে মতিন সাহেবের বাসায় এসে আমার জন্য অপেক্ষা করছিলেন। এটা কিভাবে সম্ভব? মতিন সাহেব যে আমার বাসায় আছেন এটা আমি আর মতিন সাহেব ছাড়া আর কেউই জানে না। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন কিভাবে আমি বাড়ির ভেতরে ঢুকেছি? আসলে সেই দিন রাতে ওরা 4 জন শুধুমাত্র আমার বড় বোন মাহিয়াকে দুনিয়া থেকে সরাই দেয়নি, সেই সাথে আমাকেও দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল। মুহূর্তের মধ্যেই আমার চোখের সামনে হাওয়ায় মিশে গেল মেয়েটি। নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছি না। কিন্তু মেয়েটি যে বলে গেল তিনি মতিন সাহেবকেও। আমি আর দেরি না করে গাড়িটা নিয়ে চলে গেলাম আমার বাসায়। আসলে এই মেয়েটি মতিন সাহেবকেও শেষ করে ফেলেছে। এমন একটা ঘটনা আমার সাথে ঘটল যে ঘটনা অন্যদের বললে আমাকে পাগল ছাড়া আর কিছুই বলবে না।